তো ফার্স্ট ক্লাসে আমি তোমাদের আমাদের সিলেবাস সম্পর্কে আমরা ডিসকাস করছিলাম। আমরা বলেছিলাম যে হিস্ট্রিতে আমাদের কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে। এই চ্যাপ্টারগুলো কী কী প্রথমে বলেছিলাম যে ফার্স্টলি আমরা পড়বো যেটা হচ্ছে আমাদের সিন্ধু সভ্যতা সম্পর্কে পড়বো, যেটাকে আমরা বলবো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, যেটা আমরা আজকে শুরু করব। তারপর আমরা বৈদিক সভ্যতা সম্পর্কে পড়বো। তারপর আমাদের ষোড়শ মহাজন পদগুলো সম্পর্কে পড়বো। নেক্সট আমরা প্রতিবাদী ধর্ম আন্দোলনগুলো সম্পর্কে পড়বো। আচ্ছা, আমি সিলেবাসটা ডিসকাস করে দিয়েছিলাম তো আগের দিন। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। তো দিয়েছেন। আচ্ছা, তারপর আমরা মৌর্য সাম্রাজ্য সম্পর্কে পড়বো। নেক্সট আমরা গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে পড়বো। তারপর আমরা হচ্ছে কিছু মধ্যযুগীয় ভারতের মানে দক্ষিণ ভারতের ইতিহাস সম্পর্কে পড়বো। তো এগুলো আমাদের এনসিয়েন্ট হিস্ট্রির মধ্যে এই চ্যাপ্টারগুলো পড়বে। তো ফার্স্টলি আমরা আজকে সিন্ধু সভ্যতা সম্পর্কে শুরু করব। ওকে, তো সমস্যা নেই, আমি আগের দিন আজকে সিলেবাসটা বলে দিয়েছিলাম। তো আজকে থেকে আমরা পুরো একদম ফার্স্ট থেকে শুরু করছি যে আমাদের কি কি জিনিস পড়তে হবে, যে আমাদের হিস্ট্রি পড়ার সময় আমাদের এখানে কি কি জিনিস আমাদের লাগবে, কি কি জিনিস পড়তে হবে, সেগুলো আমাদের এখানে আমরা ডিসকাস করব। দেখো, তো ফার্স্ট অফ অল যেটা আমি তোমাদের সাথে ডিসকাস করছি, সে আমাদের যে টোটাল হিস্ট্রি সেটাকে আমরা তিনটে পার্টে ভাগ করে থাকি। ইন্ডিয়ান হিস্ট্রিকে আমাদের অ্যাকচুয়ালি পড়তে হবে ইন্ডিয়ান হিস্ট্রি, ওয়ার্ল্ড হিস্ট্রি আমাদের পড়তে হবে না। তো ইন্ডিয়ান হিস্ট্রিকে আমরা তিনটে ভাগে ভাগ করে থাকি। প্রথম পার্টটা হচ্ছে আমাদের প্রাচীন ভারতের ইতিহাস, যেটাকে আমরা এনসিয়েন্ট হিস্ট্রি বলে থাকি। নেক্সট হচ্ছে আমাদের মধ্যযুগীয় ভারতের ইতিহাস, যেগুলোকে আমরা মিডিয়েভেল হিস্ট্রি বলে থাকি। থার্ড আমাদের আধুনিক যুগের ইতিহাস, যেটাকে আমরা মডার্ন যুগের হিস্ট্রি বলে থাকি। তো এই যে ঘটনাগুলো তিনটে ভাগে যে ভাগ করা হয়েছে, এগুলো কিন্তু স্পেসিফিক্যালি কিছু ঘটনার ভিত্তিতে আমাদের হয়ে থাকে। ওকে, স্পেসিফিক্যালি কিছু ঘটনার ভিত্তিতে হয়ে থাকে। তো এনসিয়েন্ট হিস্ট্রি বা প্রাচীন ভারতের ইতিহাসের সূচনা একদম আমাদের প্রাগৈতিহাসিক ভারত থেকে। প্রাগৈতিহাসিক ভারত মানে যখন মানুষেরা প্রথম চার পা থেকে দু পায়ে হাঁটা শুরু করে, প্রথম তারা যখন মানে মানুষ হিসেবে পরিণত হয়, সেই সময় থেকে একদম আমাদের চলেছে। তো মধ্যযুগের সূচনা বা মিডিয়েভেল হিস্ট্রির সূচনা হয়ে থাকে একটা বিশেষ সাল, সেটাকে বলা হয় 712, 712 খ্রিস্টাব্দকে বলা হয় মধ্যযুগের সূচনা। এবার কেউ বলতে পারবে যে 712 খ্রিস্টাব্দে কি হয়েছিল? কারো হিস্ট্রি ছিল সাবজেক্ট? এনিবডি? কারো হিস্ট্রি ছিল সাবজেক্ট? স্যার 712-তে আরব আক্রমণ হয়েছিল একদম সিন্ধু প্রদেশে। একদম 712-তে প্রথম আরব আক্রমণ হয়েছিল, মানে মুসলিম শাসক প্রথম ভারত আক্রমণ করেছিল, প্রথম মুসলিম। তার নাম কি ছিল? কে অ্যাটাক করেছিল? নামটা বলতে পারবে? তার নামটা হচ্ছে মোহাম্মদ বিন কাসেম। ওকে, তার নাম ছিল মোহাম্মদ বিন কাসেম। তো সেই মোহাম্মদ বিন কাসেমের আক্রমণকে আমরা মধ্যযুগের সূচনা বলে থাকি। এগুলো আমরা পরে ডিসকাস করব। এখানে আমি একটা জাস্ট তোমাদের যে বোঝার জন্য টাইম লাইনের জন্য আমি তোমাদের বলছি। তো এটাকে আমরা মিডিয়েভেল বা মধ্যযুগীয় ভারতের সূচনাকে আরবদের ভারত আক্রমণকে আমরা বলে থাকি 712। এবার যেটা আমাদের মডার্ন হিস্ট্রি আধুনিক যুগের ইতিহাস যেটা হয়ে থাকে, এই সূচনা আমাদের বিভিন্ন রকম মতামত রয়েছে। কারো কারো মতে এটা আমাদের 1600 খ্রিস্টাব্দকে বলা হয়, আর কারো কারো মতে কোনো ঐতিহাসিকদের মতে এটা 1707কে বলা হয়ে থাকে। এবার এনিবডি কেউ বলতে পারবে যে এই দুটো বছরে কি হয়েছিল? 1600-তে কি হয়েছিল আর 1707-এ কি হয়েছিল? বলো, কেউ বলতে পারবে 1600-তে কি হয়েছিল? বলো, জোরে বলো, জোরে বলো। 1707-এ ঔরঙ্গজেবের মৃত্যু। একদম 1707। ঔরঙ্গজেবের মৃত্যু হয়েছিল 1707-এ। একদম 1707-এ একদম বেস্ট অপশন, বেস্ট উত্তর, ঔরঙ্গজেব মৃত্যু। আর 1600-তে কি হয়েছিল? 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে ইংরেজরা ভারত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ভেরি গুড, এটা আমি কনস্টিটিউশন আগের দিন ক্লাসে ডিসকাস করেছিলাম, তাই তো? তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল। তো এই দুটো ঘটনা আমাদের মডার্ন হিস্ট্রির সূচনাকে বলে থাকে। তো বিভিন্ন ঐতিহাসিকদের মতে এটা ঔরঙ্গজেবের মৃত্যুর পরকে বলা হয়, 1717-এর পর। আবার কারো কারো মতে 1600-তে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল তার পরের সময় পিরিয়ডটাকে বলে দেয়। তো এইভাবে আমরা কিন্তু হিস্ট্রিকে তিনটে পার্টে পড়বো। আচ্ছা, তো আমরা আজকে যেটা ডিসকাস করব, তো আমাদের শুরু হচ্ছে আজকে এনসিয়েন্ট হিস্ট্রি থেকে। তো আমাদের যে তিনটে পার্ট বললাম, তিনটে ভাগের মধ্যে আমরা আজকে এনসিয়েন্ট হিস্ট্রি বা প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে আলোচনা করব। তো
ইন্ডিয়ান হিস্ট্রি শুরু করার আগে আমরা ছোটবেলায় পড়েছিলাম কিছু টার্ম, যে কিছু কথা পড়েছিলাম। সেই কথার মধ্যে যে আমরা এগুলো পড়েছিলাম যে ভারতকে নৃতত্ত্বের জাদুঘর, ইথিওলজিক্যাল মিউজিয়াম কে বলেছিল মনে আছে ছোটবেলার? ভিনসেন্ট স্মিথ। ভিনসেন্ট স্মিথ। ভিনসেন্ট স্মিথ। ভেরি গুড, ভারতকে বলেছিল। এটা দেখো হচ্ছে একদম ছোটবেলার এগুলো কথা, যেগুলোকে হচ্ছে ইথোনলজিক্যাল মিউজিয়াম, MUSEUM বলেছে নৃতত্ত্বের জাদুঘর, এটা বলেছিল ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। এটা আমরা ছোটবেলায় পড়েছি, টার্মের মতো করে একটু মনে রাখবে যে কে বলেছিল এই টার্মটা। ওকে, আচ্ছা। এছাড়া আমরা আমাদের ভারতকে, এটা আমাদের কোশ্চেন এসে থাকে যে ভারতকে বলা হয় এপিটোম অফ ওয়ার্ল্ড। এপিটোম অফ ওয়ার্ল্ড বলতে কি? এপিটোম কথার অর্থ কি? এপিটোম অফ দ্য ওয়ার্ল্ড, এটা বলা হয় আমাদের ভারতকে। বলো। বৈচিত্র্যের জাদুঘর। না, এটা বলা হয় বিশ্বের সারাংশ। ভেরি গুড, বিশ্বের সারাংশ। এবার সারাংশ মানে যেটাকে আমরা সামারি বলে থাকি। কেন বিশ্বের সারাংশ বলি? কারণ ভারতের মধ্যে আমাদের মালভূমি থেকে শুরু করে, মানে আমাদের পাহাড় থেকে শুরু করে, নদী থেকে শুরু করে, সমস্ত কিছু, মরুভূমি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ভারতের দেখা যায়। এই জন্য ভারতকে আমাদের বলা হয় বিশ্বের সারাংশ। এটা বিভিন্ন ঐতিহাসিক ভারতকে এপিটোম অফ দ্য ওয়ার্ল্ড বলেছে। এগুলো আমরা দেখো ছোটবেলাতেই পড়েছি, সেজন্য এগুলো নিয়ে আমরা বেশি মাথা ঘামাচ্ছি না। এবার ভারতের একটা পর্বতমালা রয়েছে যেটা ভারতকে দু ভাগে ভাগ করেছে। বলতে পারবে ভারতকে যে কোন পর্বতমালা ভারতকে দু ভাগে ভাগ করেছে? কারা বললেন? ভারতকে দুটো ভাগে ভাগ করেছে। বিন্ধ্য পর্বতমালা। একদম, আর্যাবর্ত ও দাক্ষিণাত্য। আরাবল্লী কি হবে? আরাবল্লী যদি এভাবে ভাগ করতো তাহলে কি আর রাজস্থানে মরুভূমি হতো? কারণটা জানো তো কেন রাজস্থানে মরুভূমি হয়? আচ্ছা, যাই হোক, জানো না, ঠিক আছে, স্যার বলবে। আচ্ছা আমি একটু বলে দিচ্ছি। দেখো, আমাদের যে বৃষ্টিপাত হয় কিসের কারণে হয় বলো তো? বৃষ্টিপাতের কারণ কি? ভারতে বৃষ্টিপাতের কারণ কি? বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল। আচ্ছা, ভারতে বৃষ্টিপাত হয় বায়ুমণ্ডলের কারণে? অ্যান্সার কি ঠিকঠাক? স্যার মৌসুমী বায়ুর প্রভাবে। মৌসুমী বায়ু, তাই তো? একদম ভুল উত্তর, একদম ভুল উত্তর, মৌসুমী বায়ু। কি হবে উত্তর? ঠিক করে উত্তর বলো। মৌসুমী বায়ু একদম উত্তর নয়। উত্তর হবে তোর বাবু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। দক্ষিণ পশ্চিম তাহলে মৌসুমী বায়ু। মৌসুমী বায়ু কথাটা একদমই ভুল, সাউথ ওয়েস্ট মনসুন, তাই তো? দক্ষিণ পশ্চিম না বললে কথাটা একদমই ভুল। না স্যার, মৌসুমী বায়ু তো বলেছি, একদম ভুল, কথাটা একদম ভুল। স্যার জিওগ্রাফি ক্লাসে স্যার ডিসকাস করবেন কথাটা কতটা ভুল, কেন বলে দেবেন। তো আমাদের যে আরাবল্লী পর্বতটা রয়েছে সেটা আমাদের এই বরাবর প্যারালালি রয়েছে, রাজস্থানে এরকম প্যারালালি রয়েছে। এই কারণে বৃষ্টিপাত আমাদের এখানে হয় না। আমাদের এই জায়গায় কি পশ্চিমঘাট পর্বতমালা রয়েছে, আর এই সাইডে কি রয়েছে? পূর্বঘাট পর্বতমালা। বৃষ্টিপাত যখন হয়, জল বৃষ্টি যখন আসে, মৌসুমী বায়ু এই জায়গায় ধাক্কা খেয়ে অনুবাদ ঢালে বৃষ্টিপাত হয়, আর প্রতিবাদ ঢালগুলো বৃষ্টির ছায় অঞ্চল থাকে, তাই তো? তাহলে এখান দিয়ে কি হয়, এই মৌসুমী বায়ুটা এইভাবে সরাসরি চলে যায়। তো আরাবল্লী পর্বত এইভাবে হওয়ার কারণে বৃষ্টিপাত হয় না, এই কারণে এখানে থর ডেজার্ট বা থর মরুভূমি সৃষ্টি হয়েছে, তাই তো? ছোটবেলার পড়া তো এটা, নাকি এটাও জানো না? এগুলো যদি বলো যে স্যার 9-10-এ পড়েছিলাম ভুলে গেছি, সমস্যায় পড়বে কিন্তু। অন্তত 9-10-এর পড়াগুলো জেনে পড়ে মনে রেখে আসতে হবে। এখানে সব কিছু শিখবো, সমস্যা হবে কিন্তু, আগেই বলে দিচ্ছি। এখানে কিন্তু টোটাল বিগিনার, সমস্যা হবেই। 9-10-এর পড়া তোমরা জানো সেটা ভেবে অ্যাডভান্স পড়তে হবে। এই কারণে প্রত্যেককে বলছি 9-10-এর বই যদি প্রত্যেকের বাড়িতে থাকে, একবার অন্তত কষ্ট করে হলেও রিভিশন করবে। কম্পিটিটিভের বই এই মুহূর্তে কেনার দরকার নেই, 9-10-এর বইগুলো প্রথমে একটু রিভিশন করবে, প্রথমে একটু পড়বে। দেখো, তো এতটা অবধি আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ক্লিয়ার প্রত্যেকে? এবার একটা বই, আমরা এখানে অনেক বুকস অ্যান্ড অথার্স পড়বো, তার মধ্যে একটা বই, সেটা হচ্ছে রাজতরঙ্গিনী। নাম বলতে পারবে রাইটার কে? রাজতরঙ্গিনী বইটার রাইটার হচ্ছে কলহন। তো এই বই থেকে আমরা কোথাকার ইতিহাস জানতে পারি? কাশ্মীরের ইতিহাস জানতে পারি। কিন্তু অ্যাকচুয়ালি এই বইটাকে আমরা যথার্থ অর্থে ইতিহাসের বই বলে থাকি, কারণ এই বই থেকে আমরা একদম এনসিয়েন্ট হিস্ট্রি থেকে
মডার্ন হিস্ট্রি অবধি আমরা জানতে পারি। শুধুমাত্র কলহনের রায়তরঙ্গিনী কাশ্মীরের ইতিহাস রিপ্রেজেন্ট করে সেটা নয়, অল ওভার ইন্ডিয়ার হিস্ট্রি এই বই থেকে। এই জন্য ইতিহাসের একমাত্র যদি কোনো যথার্থ বই বলা হয় সেটা হচ্ছে কলহনের রাজতরঙ্গিনী। এই ধরনের আর কোনো হিস্ট্রির বই কিন্তু হয় না। এই জন্য এই বইটার গুরুত্ব ঐতিহাসিকদের কাছে সব থেকে বেশি। ওকে, আশা করি এতটা অবধি প্রত্যেকে নোট ডাউন করেছো। ডান? ওকে, এটা আরেকবার বলবেন? কলহনের লেখা রাজতরঙ্গিনী বই থেকে আমরা কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানতে পারি। এই বইটা যথার্থ অর্থে ইতিহাসের বই, যথার্থ ইতিহাসের বই। ওকে, স্যার বলো। বলছি এই যেগুলো আপনি পড়াচ্ছেন এর উপর পিডিএফ দেওয়া হবে না? না, এই এই কথাটা কেন প্রত্যেকদিন ক্লাসে আমি শুনি বলো তো? এই কথাটা কেন প্রত্যেকদিন ক্লাসে? না আমার স্যার নতুন আজকে। না, নতুন হোক যাই হোক, একটা জিনিস একটা আমাকে কথা বলো তো। আগের দিন ক্লাসে আমি শুনেছি, ইংলিশ ক্লাসের সময় কেউ একজন বলতো, তোমরা কি ক্লাসে কি লিখতে চাও না? আমার একটা কথা বলো তো সবসময়, একটা কথা বলো তো। লিখতে গেলে শুনতে পাই না ঠিকঠাক, বুঝতে পারি না। লিখতে গেলে শুনতে পাও না, লেখার সাথে সাথে ক্লাসে কোনোদিন লিখতে লিখতে পড়তে পড়তে লিখতে পারো না? হেডফোন তো কানে গোজা থাকবে, হেডফোন কানে গোজা থাকবে, তার সাথে খাতা চলবে, এতটাই তো অসুবিধে। অসুবিধার জন্য না, একটা জিস্ট থাকবে হাতে, তখন ভালো হবে পড়তে। নিজেদের লেখাটা অন্যরকম হয় না? তো অবশ্যই এই জন্যই তো বলছি, নিজেদের লেখার জন্যই তো আমি দিচ্ছি। এই কারণে আমি যেগুলো লেখাচ্ছি, এটাই যদি বলো স্যার এটার আবার পিডিএফ, তাহলে তোমরা ক্লাসে নোট ডাউন কেন করবে? ক্লাসের একটা গুরুত্ব বোঝো। অবশ্যই স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে, আমাদের যেটা হচ্ছে চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পরে অবশ্যই দেওয়া হবে। কিন্তু সেই ভরসায় থেকে তুমি যদি ভাবো যে ক্লাসে কিছু লিখবো না, আমি তোমাদের প্রথম দিনই বলে দিচ্ছি, যেগুলোর পিডিএফ দেওয়া হবে সেগুলো ঠিক টাইমে টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকে পেয়ে যাবে। যেটার দেওয়া হবে না, সেটার পিডিএফ দেওয়া হবে না, সেটা তোমাদের ক্লাসে লেখার জন্য দেওয়া হচ্ছে। সবসময় ক্লাসে স্যার পিডিএফ করবে না, একদম সব থেকে খারাপ জিনিস আমি এটা বলে দিচ্ছি। তোমরা ভাবছো স্যার পিডিএফ দিয়ে দিলে পড়তে সুবিধা হবে, কিচ্ছু হবে না, একদম পড়া হবে না। যারা পিডিএফ বলো তাদেরকে আমি 2টো চ্যাপ্টার 3টে চ্যাপ্টার পরে জিজ্ঞেস করবো, একটা কেউ উত্তর দিতে পারবে না। যারা ওই পিডিএফ করো, ওয়ার্ন করছি তোমাদের, এটা মাথায় রাখবে। পিডিএফের চক্করে পিডিএফ ওই ফোনে জমাই হবে, এর বাইরে কিচ্ছু হবে না। যারা ক্লাসে নোট ডাউন করবে তারাই অ্যাকচুয়ালি 2-3টে চ্যাপ্টারের পরে অ্যান্সার দিতে পারে। আমরা দীর্ঘ এতদিন ধরে অনলাইন ক্লাস করাচ্ছি, তো প্রথমে আমরা পিডিএফ দিয়েই করতাম। প্রথমের দিকের কিছু ক্লাস তোমরা ইউটিউবে দেওয়া আছে দেখবে, পুরো নোটসটাকেই আমি পুরো ডিক্লেয়ার করে বলে দিতাম। মনে থাকে তাতে কি হবে? লাভের লাভ কিচ্ছু হবে না। তোমরা ভাবছো হ্যাঁ স্যার নোটসটা পড়া হয়ে যাচ্ছে, কিচ্ছু হবে না। তোমরা ভাবছো পড়া হচ্ছে, ওটাই একদমই পড়া হচ্ছে না। এই যে লিখছো না, যদি এখানে লিখে নোট ডাউন করো না, তাতে প্রকৃত পড়া হবে, মনে থাকবে। আর যদি ভাবো যে কমফোর্ট জোনে থেকে পড়বো, শুয়ে বসে দেখে নেবো, শুনে নেবো, মনে থাকবে না। কথাই মনে থাকে না, পড়া তো অনেক দূরের কথা। নোট ডাউন করো, যখন যেটা প্রয়োজন হবে পিডিএফ ঠিক দিয়ে দেওয়া হবে। ওকে, চলো নেক্সট। এতটা লেখা হয়েছে প্রত্যেকে? স্যার ওই প্রাচীন মধ্য আর আধুনিক যুগ এই 3 ভাগে ভাগ করলেন, মধ্যর ইংলিশটা কি লিখেছেন? পরে এলাম মিডিয়েভেল MEDIEVAL, মিডিয়েভেল বা মধ্যযুগীয় ভারতের ইতিহাস। আচ্ছা আচ্ছা। চলো, তো আমরা এবার যেটা শুরু করছি, আমরা প্রাচীন যুগের ইতিহাস শুরুর আগে আমাদের একটা পার্ট থাকে, সেটাকে বলা হয় প্রাগৈতিহাসিক ভারত। প্রাগৈতিহাসিক ভারত। ওকে, প্রাগৈতিহাসিক ভারত বলতে আমরা কোন পার্টটাকে বলছি? মানে যেটা আমাদের ইতিহাস বা হিস্ট্রি শুরুর আগে, অর্থাৎ যেই জায়গার আমরা নিদর্শন সেইভাবে কোনো কিছু সোর্সে পাই না। এবার আমরা যদি বলি যে ইতিহাসের নিদর্শন আমরা কোথা থেকে পাই, ইতিহাসের যদি আমরা নিদর্শন বলি আমরা কোথা থেকে পাই, তাহলে আমরা প্রথমেই বলি যে বিভিন্ন ইতিহাসের যে পুরনো বই থেকে পাই, বিভিন্ন লিপি থেকে পাই, যেটা আমি আগের দিন লিখেছিলাম, বিভিন্ন বুকস, বিভিন্ন লিপি থেকে, তারপর বিভিন্ন স্থাপত্য থেকে পাই। কিন্তু প্রথম যখন আমাদের সভ্যতা শুরু হয়েছিল, তখন তো কোনো বই লেখা হয়নি, তখন কোনো লিপি ছিল না, তখন কোনো স্থাপত্য ছিল না। তাহলে সেই সময়ের ইতিহাস আমরা কি করে জেনেছি? সেই সময়ের ইতিহাসের জন্য আমাদের কিছু পদ্ধতি মেনটেন করতে হয়েছে। সেই সময়ের ইতিহাস আমরা জেনেছি বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদানের মাধ্যমে, বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান। ওকে, প্রত্নতাত্ত্বিক উপাদান বলতে সেই সময় যেসব জিনিস ব্যবহার করা হতো সেগুলোর বয়স নির্ধারণ করে, সেগুলোর এজ কেমন হয় সেগুলো ডিটারমাইন করা হয়, সেগুলো কতদিনের পুরনো সেটা ডিটারমাইন করা হয়, সেগুলো ব্যবহার করতে গেলে মানুষের কি ধরনের শারীরিক সক্ষমতা দরকার হয় সেগুলো আমাদের আর্কিওলজিক্যাল উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান, যেটাকে বলা হয় আর্কিওলজিক্যাল।
আর্কিওলজিক্যাল, ওকে, প্রত্নতাত্ত্বিক উপাদান বা আর্কিওলজিক্যাল এভিডেন্স। তো এই প্রত্নতাত্ত্বিক উপাদানগুলোকে স্টাডি করে, ওকে, আমরা বিভিন্ন কিছু মেথড আছে, আমি বলে দিচ্ছি, সেই মেথড থেকে আমাদের এমসিকিউ এসে থাকে। তো সেই আর্কিওলজিক্যালের উপাদানের উপর ভিত্তি করে আমরা সেই সময় মানুষের বা এজের আমরা ডিটারমাইন করে থাকি। এবার আমাদের যে প্রাগৈতিহাসিক ভারত, আমরা জিওগ্রাফিতে কিছু জিওলজিক্যাল এজ পড়েছি, ওকে, ছোটবেলায় আমরা পড়েছি জিওলজিক্যাল এজ। তো জিওলজিক্যাল এজ আমরা পড়েছি, যাই হোক বেশিরভাগই আমরা জানি যে ভুলে গেছি। যারা জিওগ্রাফি স্টুডেন্ট তারা হয়তো বলতে পারবে যে জিওলজিক্যাল এজ বলতে আমাদের কতগুলো জিওলজিক্যাল এজের কথা বলা হয়েছে, তো বলতে পারবে? জিওলজিক্যাল এজ নামটা শুনেছো? ভুলে গেছো? জিওগ্রাফির কেউ আছো? আরো ভালো। যাই হোক, তো জিওলজিক্যাল এজকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে আমাদের তুষার যুগ, যেটাকে আমরা আইস এজ বলে থাকি, তুষার যুগ বলে থাকি, যেটাকে আমরা বলি প্লিস্টোসিন। তুষার যুগকে আমরা বলি প্লিস্টোসিন। আর আমরা একটা যদি বলি সেটা হচ্ছে উষ্ণ যুগ, সেটাকে কি বলি? হলোসিন। তাহলে জিওগ্রাফিতে 9-10-এ পড়েছি, একদম ভুলে গেছো, একটু পড়তে হবে গো। একদম যদি ভাবো স্যার প্রথম থেকে সব কিছু আমি বলবো, কিন্তু দেখো তোমরা এগুলো এত কিছু উদ্ধার করতে পারবে না। তারপরেও তোমরা যদি ভাবো যে 2 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, কোনোদিনই হবে না। যদি এতটাই বেসিক ভুলে যাও, 2 মাসের মধ্যে কেন, তোমরা 6 মাসের মধ্যেও কমপ্লিট করতে পারবে না। আমি তো পড়িয়ে দেবো, আমার কি আছে। পড়ো পড়ো, একটু পড়ো, বাড়িতে একটু পড়াশোনা শুরু করো। তুষার যুগ, প্লিস্টোসিন আর হলোসিন। কি হয়, আমাদের প্রথম যখন সিচুয়েশন, আমাদের যখন পৃথিবী তৈরি হয়েছিল, আমরা যে প্রথম অবস্থায় আর্থ ছিল, প্রথম একটা আগুনের গোলা ছিল, তাই তো? তো বিড়লা প্ল্যানেটোরিয়াম গিয়েছো? বিড়লা তারামণ্ডল গিয়েছো কেউ? কোনো উত্তর নেই কেন? গিয়েছো ওখানে? বিড়লার যে শোটা হয় দেখেছো কোনোদিন? হ্যাঁ, ওগুলো সেই ছোটবেলায় দেখেছি, তারামণ্ডলের তো ছোটবেলায় নিয়ে গেছিল স্কুল ছোটবেলায় নিয়ে থেকে। গেছিল। আর একটু যদি একটু যদি সময় হয়, একটু বড়বেলায় একটু গিয়ে দেখে এসো, ঠিক আছে? একটু গিয়ে দেখে এসো যে কিভাবে আমাদের পৃথিবী তৈরি হয়েছিল। ছোটবেলায় মজার জন্য গিয়েছিল, এখন না একটু ইনফরমেশনের জন্য যাও, না হয় 140 টাকা টিকিট কেটে একটু দেখে আসবে। খুব খারাপ জিনিস নয়, দেখে আসবে, ঠিক আছে? নিজেরাই বুঝতে পারবে যে আমাদের পৃথিবী কিভাবে তৈরি হয়েছিল, ঠিক আছে? একটু চেষ্টা করো, দেখে আসবে। তো পৃথিবী কি হয়েছিল, প্রথম যখন তৈরি হয় তখন একটা আগুনের গোলা ছিল, লাভা দ্বারা ভর্তি ছিল। তারপর ধীরে ধীরে ঠান্ডা হয়ে কি হয়েছিল, আমাদের একদম উপরের সারফেসে আইস দ্বারা পূর্ণ হয়ে গেছিল, মানে বরফ দ্বারা পূর্ণ হয়ে গেছিল। তো সেই আইস যখন পূর্ণ হয় তখন আমাদের কি হয়েছিল, যেসব ডাইনোসর এবং যেসব প্রাণীরা বসবাস করতো তারা কি হয়েছিল, মারা গিয়েছিল, তাদের ডেথ হয়েছিল। এবং কিছু কিছু প্রাণী যারা সম্ভব হয়েছিল, তারা মাটির নিচে মানে অভিযোজন করে সেই জায়গায় রয়ে গিয়েছিল, তারা বেঁচে গিয়েছিল। এরপর যখন আমাদের উষ্ণ যুগ বা হলোসিন যুগ আসে, তখন কি হয়, এই যে আইসগুলো, এই যে বরফটা, সেই বরফটা আস্তে আস্তে শেষ হয়ে যায়, এবং শেষ হয়ে আমাদের শুধুমাত্র পোলে, মানে আমাদের শুধু উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে সেই বরফটা জমা হয়। আর বাকি যে বরফটা ছিল সেগুলো গলে আমাদের সমুদ্র তৈরি করে। এইভাবে আমাদের পৃথিবী তৈরি হয়েছে। তাহলে এই যে যুগ, প্লিস্টোসিন আর হলোসিন যুগ আমাদের ছিল। তো এই প্লিস্টোসিন যুগ সম্পর্কে আমাদের জিওগ্রাফিতে, আমাদের যদি মেন্স পড়তে যাও, কোনো একটা আপগ্রেডেড পড়ো, যে একটু মানে টাফ জিওগ্রাফি পড়ো, তখন আমাদের জানতে হয়, নাহলে আমাদের অতটা জানতে হয় না। তো এই হলোসিন যুগটাকে আমরা বলে থাকি প্রাগ ঐতিহাসিক যুগ। এই যুগটাকেই আমরা বলি প্রাগ ঐতিহাসিক যুগ, যেটা আমি একটু আগে বললাম, যেটা আমি বলছি, এটা হচ্ছে প্রাগ ঐতিহাসিক যুগ। এটাকে কেন প্রাগ ঐতিহাসিক যুগ বলা হয়, তার একটা বিশেষ কারণ, যেটাকে প্রাগ ঐতিহাসিক যুগ বলার কারণ, এই সময়ের কোনো লিখিত উপাদান নেই। লিখিত উপাদান না থাকার জন্য এইগুলোকে আমরা প্রাগ ঐতিহাসিক যুগ বলি। দেখো এমসিকিউ বলতে আমাদের হবে যে প্রাগ ঐতিহাসিকের যুগ নামকরণ কেন করা হয়েছে, তাহলে অপশনে থাকবে এই যুগের কোনো লিখিত উপাদান নেই, এই যুগ সবচেয়ে বড় প্রাচীন ছিল, তাহলে এরকম আমাদের কিন্তু অপশন দেবে। তখন আমাদের এটা অ্যান্সার করতে হবে, প্রাগ ঐতিহাসিক যুগ বলা হয় তার কারণ এই সময়ের কোনো লিখিত উপাদান নেই। ওকে,
এবার এই যে আর্কিওলজি, এই যে প্রাগৈতিহাসিক যুগকে আমরা 3টে ভাগে ভাগ করি। এই যুগটাকে আমরা 3টে ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, এগুলোকে আমরা প্রস্তর যুগ বলি, এগুলোকে আমরা ভাগ করি প্রাচীন প্রস্তর যুগ। নাম্বার 2 আমরা বলি মধ্য প্রস্তর যুগ, আর নাম্বার 3 আমরা বলি নব্য, আমাদের হচ্ছে মধ্য আর নব্য বা নতুন প্রস্তর যুগ। এবার কেন এটাকে প্রস্তর যুগ বলা হচ্ছে বলতো? নাম শুনে কি বুঝতে পারছি? তার মানে তো পাথর। প্রস্তর মানে পাথর, তাহলে বলো। হ্যাঁ, তখন মানে প্রথমে মানুষের স্যার এই সময় ছিল পাথরের হাতিয়ার ব্যবহার হাতিয়ার ব্যবহার করতো। তার মানে তখনকার লোক ইউজ করতো কি? পাথর ইউজ করতো, কোনো মেটাল বা কোনো ধাতুর ব্যবহার তারা জানতো না, তারা ইউজ করতো কি? অনলি পাথর ইউজ করতো। এই জন্য আমরা এই যুগটাকে প্রস্তর যুগ বলে থাকি, কারণ সেই যুগের মানুষ পাথর ব্যবহার করতো। তো এই পাথর ব্যবহারের কারণে আমরা 3টে ভাগে ভাগ করেছি, যেটা আমাদের প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ আর নব্য প্রস্তর যুগ। এটাকে যদি আমরা ইংলিশে বলি, ইংরেজিতে এগুলোকে বলা হয় প্যালিওলিথিক এজ। ইংলিশটা লিখে রাখবে, PALAEOLITHIC, প্যালিওলিথিক এজ। মধ্যপ্রস্তর যুগকে বলা হয় মেসোলিথিক এজ, MOSLITHIC, মেসোলিথিক এজ। আর নব্যপ্রস্তর যুগকে বলা হয় নিওলিথিক এজ। তাহলে এখানে দেখো প্যালিওস, প্রথমে প্যালিওলিথিক, তার মানে এই যে প্যালিওস কথার অর্থ হচ্ছে প্রাচীন, যে আমি যতটা হাইলাইট করছি দেখো, PALEO, প্যালিওস, মিথোস আর হচ্ছে নিও, এগুলো হচ্ছে ভাগ। তার মানে এই যে প্যালিওস কথার অর্থ হচ্ছে প্রাচীন, মিসো কথার অর্থ হচ্ছে মধ্য, আর নিও কথার অর্থ হচ্ছে নতুন, আর লিথিক কথার অর্থ হচ্ছে আমাদের প্রস্তর। ওকে, লিথিক কথার অর্থ হচ্ছে প্রস্তর। তাহলে দেখে বুঝতে পারছি প্যালিওলিথিক, মেসোলিথিক আর নিওলিথিক। বোঝা গেল এতটা প্রত্যেকের? দেখো আশা করি এতটা প্রত্যেকের নোট ডাউন করেছো, হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এর আমরা হচ্ছে টাইম পিরিয়ডে আমরা একটা ভাগ করে থাকি। প্যালিওলিথিক এজকে আমরা ভাগ করে থাকি 50 লাখ থেকে আমাদের 10,000 খ্রিস্টপূর্বাব্দ অব্দি টাইমটাকে আমরা প্রাচীন প্রস্তর যুগে ভাগ করে থাকি। মেসোলিথিক এজকে আমরা ভাগ করে থাকি 10,000 থেকে, মেসোলিথিক এজকে আমরা ভাগ করে থাকি যে 10,000 থেকে 6,000 খ্রিস্টপূর্বাব্দ, বিসি। বিসি কথার অর্থ হচ্ছে বিফোর ক্রাইস্ট, খ্রিস্টপূর্বাব্দ। আর নিওলিথিক এজকে আমরা ভাগ করি 6,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2,500 খ্রিস্টপূর্বাব্দ, 2500 বিসি। দেখো আশা করি এতটা প্রত্যেকে বুঝতে পেরেছো। বলো এর মধ্যে যদি কারো কোনো ডাউট থাকে বলো। প্রত্যেকের ক্লিয়ার? বিসি কথার অর্থটা কি বললেন? কোনটা? বিসি, লিথিক কথার অর্থ হচ্ছে বিসি। বিসি কথার অর্থ হচ্ছে বিফোর ক্রাইস্ট, মানে খ্রিস্টপূর্বাব্দ। খ্রিস্টপূর্বাব্দ মানে আমি আর বাংলাতে খ্রিস্টপূর্বাব্দ লিখবো না, বিসি কথাটাকে ইউজ করব, বিফোর ক্রাইস্ট, খ্রিস্টপূর্বাব্দ। ওকে, দেখো প্রত্যেকে আশা করি ক্লিয়ার হয়েছে। বিসি ইজ ইকাল টু খ্রিস্টপূর্বাব্দ। ওকে, আর এডি কথার ইউজ হচ্ছে, এডি কথাটা যদি আমি ইউজ করি, এডি কথার অর্থ হচ্ছে খ্রিস্টাব্দ। এই জায়গাটা প্রত্যেকে মনে রাখবে, বিসি কথার অর্থ হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ আর এডি কথার অর্থ হচ্ছে খ্রিস্টাব্দ। দেখি বলো এতটা অবধি আশা করি। এডির ফুল ফর্মটা স্যার, এডির ফুল ফর্মটা? এডির ফুল ফর্মটা হচ্ছে অ্যাকচুয়ালি বলা হয় যে এটা একটা ল্যাটিন টার্ম, তো এটা যিশু খ্রিস্টের জন্মের মৃত্যুর পরে ওটা স্যার, আফটার ডেথ অফ জিসাস ক্রাইস্ট। আফটার ডেথ বলা হয়, কিন্তু কথাটা অ্যাকচুয়ালি আফটার ডেথ নয়। আমি বুঝতে পারছি তুমি আফটার ডেথ বলবে, অ্যাকচুয়ালি কথাটা আফটার ডেথ নয়, ঠিক আছে? আমরা ইউজ করি আফটার ডেথে, বাট এটাকে ইউজ করা হয় এডি ফর্মে। এর এভাবে কত ফুল ফর্মের দরকার নেই, ঠিক আছে? এডিবিসি মনে রাখবে তাহলেই হবে। ওকে, আচ্ছা দেখো এত অবধি আশা করি হয়েছে কমপ্লিট প্রত্যেকের। হ্যাঁ স্যার। এবার দেখো, এবার আমি ডিসকাস করব তোমাদের প্রথমেই যে প্যালিওলিথিক এজ সম্পর্কে কিছু জিনিস আমরা ডিসকাস করব। আমাদের যে প্রাচীন প্রস্তর যুগ,
এই প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে আমরা 2-4টে ইনফরমেশন ডিসকাস করব, যে প্যালিওলিথিক এজ বা প্রাচীন প্রস্তর যুগে মানুষ কেমন ছিল সেই সম্পর্কে আমাদের কিছু কথা আমাদের আজকে জানতে হবে। তো প্রাচীন প্রস্তর যুগ যেটা হয়েছিল, সেই সময় কি হতো, মানুষ প্রথম অবস্থায় মানুষ কিন্তু কোনো আগুনের ব্যবহার জানতো না। ওকে, তাহলে এখান থেকে আমাদের দুটো পয়েন্ট মনে রাখবে। প্রথম, এই যে প্যালিওলিথিক কথাটা, এই যে প্যালিওলিথিক কথাটা টার্ম প্রথম ইউজ করেছিল একজন প্রত্নতত্ত্ববিদ, প্রথম ইউজ করেছিল একজন প্রত্নতত্ত্ববিদ, তার নাম লিখবে জন লুবক। ইউজ করেছিল প্রথম প্রত্নতত্ত্ববিদ জন লুবক। জন লুবক প্রথম প্যালিওলিথিক টার্মটা ইউজ করেছিল, মানে প্রাচীন প্রস্তর যুগে যে প্যালিওলিথিক টার্মটা প্রথম ইউজ করেছিল জন লুবক। এই সময়ের লোকেরা হতো নিগ্রো বা নেগ্রিটো জাতির অন্তর্ভুক্ত, বলা হয় যে নেগ্রিটো। ওকে, নেগ্রিটো বা নিগ্রো জাতির অন্তর্গত, নিগ্রো। এবার নিগ্রো বলতে ইনসেন্স অফ, তারা কি হতো, কালো হতো এবং খর্বকার হতো। কালো ও খর্বকার মানে বেঁটে হতো, ঠিক আছে, কালো এবং বেঁটে প্রকৃতির হতো। তাহলে কোন জাতির অন্তর্গত ছিল, আমরা বলবো নেগ্রিটো বা নিগ্রো জাতির অন্তর্গত ছিল প্যালিওলিথিক এজের লোকেরা। ওকে, নেক্সট পয়েন্ট লিখবে যে এই যুগের যে নিদর্শন, এই যুগে যেসব অস্ত্র ইউজ করা হতো সেটা হচ্ছে ফ্লেক জাতীয়, ফ্লেক জাতীয় অস্ত্র তারা ইউজ করত। ফ্লেক জাতীয় অস্ত্র বলতে কি, এগুলো অ্যাকচুয়ালি হতো পাথরের অস্ত্র, পাথরের ভোঁতা অস্ত্র হতো, ঠিক আছে, পাথরের ভোঁতা অস্ত্র হতো ফ্লেক জাতীয় যেগুলো অস্ত্র, ঠিক আছে, ফ্লেক জাতীয় অস্ত্র তারা ইউজ করতো, মানে পাথরের ভোঁতা পাথর তারা ইউজ করতো তাদের হাতিয়ার হিসাবে। ফ্লেক জাতীয় অস্ত্র তারা ইউজ করতো আমাদের এখানে। ওকে, নেক্সট, এবার দেখো, এই যে আমরা প্রাচীন প্রস্তর যুগের কথা বলছি, এই যুগের প্রধান যদি অস্ত্র জানতে চায় যে কোন অস্ত্র তারা ইউজ করতো, প্রধান অস্ত্র প্যালিওলিথিক এজের কি ছিল, তখন আমরা বলবো এটা ছিল হাত কুঠার। এটা পরীক্ষায় কোশ্চেন আসে যে হাত কুঠারের ব্যবহার কোন যুগের মানুষ করতো, প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ না নব্য প্রস্তর যুগ। তাহলে হাত কুঠারের ব্যবহার তারা করতো প্রাচীন প্রস্তর যুগে, প্যালিওলিথিক এজে তারা ইউজ করতো হাত কুঠার। ওকে, আর খাদ্য হিসেবে তারা কাঁচা মাংস খেত। তাদের হচ্ছে, আচ্ছা, তাদের যে জীবনযাপন ছিল, জীবনযাপনটা লিখে রাখবে, তাদের জীবনযাপন ছিল যাযাবর প্রকৃতির। ওকে, যাযাবর মানে যেগুলোকে আমরা মাইগ্রেটরি বলি, মাইগ্রেশন করে, যেটা হচ্ছে মাইগ্রেটরি, MIGRE, মাইগ্রেটরি। আশা করি এতটা প্রত্যেকে নোট ডাউন করেছো। আচ্ছা, জীবনযাপন যাযাবর লিখে নেবে। আর হচ্ছে যারা খাদ্য সংগ্রহ করতো, কি করতো, যে তারা শিকার করতো, ঠিক আছে, শিকার করতো মানে হান্টিং। ওকে, ক্লিয়ার এতটা প্রত্যেকের? ওকে, নেক্সট দেখো, প্যালিওলিথিক এজের পরে আমাদের এলো মেসোলিথিক এজ, যেটাকে আমরা বলি মধ্য প্রস্তর যুগ। প্যালিওলিথিক এজের পরে আমাদের কাছে এলো মধ্য প্রস্তর যুগ, যেগুলোকে আমরা বলবো মেসোলিথিক এজ। এবার এই মেসোলিথিক এজে মানুষ কি করলো, একটু উন্নত হলো, তাদের মধ্যে কিছু আপগ্রেডেশন বা উন্নতি আমরা দেখতে পেলাম। টাইম পিরিয়ড আমি অলরেডি আগেই বলে দিয়েছি। তো এখানের যুগে প্রধান বৈশিষ্ট্য, এই যুগের যদি বলা হয় প্রধান বৈশিষ্ট্য ছিল মাইক্রোলিথ। খুব ইম্পর্টেন্ট, প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মাইক্রোলিথ। এবার মাইক্রোলিথ কথার অর্থ হচ্ছে তথ্য, মাইক্রোলিথ। তো মাইক্রোলিথ কথার অর্থ হচ্ছে তারা যে অস্ত্রটা ইউজ করতো সেগুলোর সামনেটা কি করতো, সূচালো করতো, মানে ধারালো করতো, যেটাকে আমরা বলবো ধারালো পাথর, মানে সূচালো ধারালো পাথর তারা ইউজ করতো। মানে তারা দেখলো যে প্রাণীকে মারতে গেলে আমরা যদি হচ্ছে ভোঁতা পাথর ইউজ করছি, সেক্ষেত্রে অতটা সাফিসিয়েন্ট হচ্ছে না,
তাহলে সেই জন্য তারা ইউজ করলো কি সূচালো পাথর বা ধারালো পাথর, যেটাকে আমরা বলবো মাইক্রোলিথ। তাহলে পরীক্ষায় কোশ্চেনে লিখতে পারবে যে মাইক্রোলিথ কোন যুগের বৈশিষ্ট্য ছিল, মেসোলিথিক যুগের বৈশিষ্ট্য ছিল মাইক্রোলিথ। মাইক্রোলিথ কি কোনো অস্ত্র, অস্ত্রের নাম? এটা হচ্ছে টাইপ, মাইক্রোলিথ এক ধরনের টাইপ আর কি, মানে সেই ধরনের টাইপ। টাইপ মানে কোনো জিনিস যদি এরকম সূচালো হয়, সূচালো যদি এরকম পাথর হয়ে থাকে, সেগুলোকে আমরা মাইক্রোলিথ বলি। ওকে, এটা এক ধরনের টাইপ। নাও ক্লিয়ার? যেমন এই যে ফ্লেগ জাতীয় অস্ত্র, ফ্লেগ অস্ত্রটার নাম নয়, ফ্লেগ হচ্ছে এক ধরনের টাইপ, মানে ভোঁতা টাইপের অস্ত্রকে ওটা আমরা বলে থাকি ফ্লেগ জাতীয় অস্ত্র। এবার বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা নাও দেখো, এরপরে দেখো এরা কি করতো। প্রথমে মেসোলিথিক যুগের প্রথমের দিকে মানুষ কি করে, আগুনের ব্যবহার শিখে। ঠিক আছে, এই যুগের শেষের প্রথমের দিকে, মানে প্রাচীন প্রস্তর যুগের শেষের দিকে, মধ্যপ্রস্তর যুগের সূচনায় মানুষ কি করে, আগুনের ব্যবহার শেখে। যে আগুনের ব্যবহার শেখে মানুষ কোন যুগে, তাহলে আমরা বলবো মধ্যপ্রস্তর যুগে এসে মানুষ আগুনের ব্যবহার শিখেছিল। ওকে, আগুনের ব্যবহার শিখেছিল প্রাচীন প্রস্তর যুগের শেষে বা মধ্যপ্রস্তর যুগের সূচনায়, তারা প্রথম আগুনের ব্যবহার শিখেছিল। এবার এই সময় যেটা আমরা বলবো মধ্যপ্রস্তর যুগে মানুষ কি করেছিল, তখনও কিন্তু আমাদের চাকার ব্যবহার হয়নি, চাকার ব্যবহার কিন্তু পরে হয়। এখানে মানুষ আগুনের ব্যবহার শিখে। তাহলে জীবিকা, তারা কি কি কাজ করতো, তাদের জীবিকার মধ্যে তারা প্রথমে কি করতো, পশুপালন করলো, মানে বিভিন্ন পশুদের পোষ মানাতে শুরু করলো, পশুপালন শিখলো, মাছ ধরা শিখলো, কিভাবে মাছ ধরতে হয় সেটা শিখলো। ওকে, আর এবং এই যুগের শেষের দিকে মানুষ কৃষি কাজ শিখলো, কৃষি কাজ শেখে। তাহলে এগুলো কিন্তু পরীক্ষায় আসে যে পশুপালন মানুষ কোন যুগে শেখে, ঠিক আছে, মাছ ধরা মানুষ কোন যুগে শেখে, কৃষি কাজ মানুষ কোন যুগে শেখে। অপশনে কিন্তু প্রত্যেকটার অপশন একটাই, প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ। তাহলে আমরা স্পেসিফিক্যালি বলতে পারবো কোন যুগে মানুষ কি শিখেছিল। ওকে, এবার দেখো এখান থেকে মানুষ কি করে, প্রথম বিভিন্ন পশুকে পোষ মানাতে শুরু করে। বলো তো মানুষের প্রথম পোষ মানানো পশু কি ছিল? কুকুর। কুকুর। কুকুর, ডগ। আর মানুষের প্রথম গৃহপালিত পশু, গৃহপালিত পশু কি ছিল? কুকুরের ভেড়া। ভেড়া ছিল। ভেরি গুড। তাহলে মানুষ প্রথম পোষ মানায় আর গৃহপালিত পশু, এটা আমাদের কিন্তু মেসোলিথিক এজে এসে করেছিল। তাহলে মানুষ প্রথমের পোষ মানানো পশু হচ্ছে কুকুর, প্রথম গৃহপালিত বা ডোমেস্টিক হচ্ছে আমাদের ভেড়া। দুটো যেন পার্থক্য মনে থাকে, যে পোষ মানানো দ্যাট ইজ কল্ড পেট, আর গৃহপালিত পশু দ্যাট ইজ কল্ড ডোমেস্টিক। আচ্ছা, পেট আর ডোমেস্টিকের পার্থক্য কেউ বলতে পারবে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পেট অ্যান্ড ডোমেস্টিক? বলো তো। হোয়াই ডগ ইজ পেট অ্যান্ড হোয়াই মানে কাউ ইজ ডোমেস্টিক, বলো তো। কোনোদিন প্রশ্নটা জাগেনি মনের মধ্যে? ডোমেস্টিক তো গৃহপালিত পালন করা হয়, মানে যেকোনো জায়গাতেই কি পোষ মানানো হলে সেটা পেট? তো অ্যাকচুয়ালি কুকুরও তো আমাদের ঘরেই থাকে, ঘরের ভেতরেই থাকে। এখন তো আবার হচ্ছে খাটে একসাথে মানে শুয়েও ওটা শুতে হয়। থেকে লাভ হয় আমাদের, মানে গৃহপালিত থেকে, মানে কথাটা ঠিক লাভ হয়, বলছো। মানে গরু থাকলে, হ্যাঁ হ্যাঁ, আরেকটু ভালো করে বলো, কথাটা তোমার চলে গেছে, মানে ঠিক ধরুন জায়গায় গরু আছে। থাকলে বাড়িতে গরুর দুধ, তারপর একদম, মানে অ্যাকচুয়ালি এগুলো বিক্রি কথাটা, করা যায়। অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে অর্থনৈতিক লাভবান হয়, এদের অর্থনৈতিক গুরুত্ব আছে। কুকুরের কোনো অর্থনৈতিক গুরুত্ব আছে? শুধু পাহারা দেবে, এর বাইরে কিছু করতে পারবে? বাট গরু থেকে আমরা দুধ পেতে পারি, ভেড়া থেকে ভেড়ার যে ছাল, যে লোমগুলো হয়ে থাকে সেগুলো হয়ে থাকে, ছাগল থেকে আমরা ছাগলের দুধ, ছাগলের মাংস খেয়ে থাকি। এই কারণে এগুলোকে আমাদের ডোমেস্টিক বলা হয়। বাট কুকুরকে তো আমরা অন্য কোনো পারপাসে ইউজই করতে পারি না, এই জন্য কুকুর হচ্ছে পেট আর ভেড়া হচ্ছে ডোমেস্টিক। মনে থাকবে? প্রত্যেককে এবার বলতে পারবে তো? ওকে, নেক্সট দেখো, এই যুগে মেসোলিথিক এজটা আমরা ডিসকাস করলাম। ওকে, এবার দেখো আমরা নিওলিথিক এজ বা নব্যপ্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করব। নব্যপ্রস্তর যুগ, যেটাকে আমরা বলবো নিওলিথিক এজ। দেখো, তো এই নব্যপ্রস্তর যুগ, নিওলিথিক যুগে এসে মানুষ কি করল? দেখো, এই যুগে এসে মানুষ প্রথম কি করে, খুব ইম্পর্টেন্ট,
মানুষ প্রথম নৌকা বানানো শুরু করে, যে নৌকা নির্মাণ শুরু করে, প্রথমবার বানালো যে নৌকা, ঠিক আছে? এর আগে কিন্তু নৌকা বানায়নি। এছাড়া মানুষ আর কি করেছিল, প্রথমবার ঘর বাড়ি নির্মাণ করা শুরু করে। এর আগে গুহায় বসবাস করতো, এখানে প্রথমবার ঘর বাড়ি নির্মাণ। আগে তারা হাটের মধ্যে থাকতো, মানে বিভিন্ন জায়গায়, মানে পাহাড়ে বলো গুহার মধ্যে থাকতো। এখানে এসে টোটালি তারা ডোমেস্টিক মানে ঘর বাড়ি নির্মাণ শুরু করে নব্যপ্রস্তর যুগে এসে। এই যুগে মানুষ দেখো প্রথমবার, খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু, প্রথম কি করে, তুলো থেকে সুতো বানানো শেখে। তুলো থেকে সুতো বানাতে শেখে। তাহলে সুতো থেকে কি হবে, আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি তৈরি হবে, ঠিক আছে? তুলো থেকে সুতো বানায় কোন যুগে মানুষ, নব্যপ্রস্তর যুগে। তাহলে নব্যপ্রস্তর যুগে এসে মানুষ কি করে, খুব ডেভেলপড হয়। কিভাবে, প্রথমবার নৌকা নির্মাণ করা শুরু করে, ঘর বাড়ি নির্মাণ করা শুরু করে। তারপর আমাদের হচ্ছে তারপর আমাদের কি করে, যে তুলো থেকে সুতো বানানো শুরু করে, মানে টেক্সটাইল ইন্ডাস্ট্রি আমাদের গ্রোথ হয়। এই যুগে মানুষ প্রথম চাকার ব্যবহার শেখে, খুব ইম্পর্টেন্ট, এটা প্রচুরবার পরীক্ষায় আমাদের জানতে চেয়েছে যে চাকার ব্যবহার শেখে মানুষ কোন যুগে। এটা কিন্তু নব্যপ্রস্তর যুগ, ইট ইজ ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। মানুষ চাকার ব্যবহার শেখে কিন্তু নব্যপ্রস্তর যুগে এসে। এছাড়া মানুষ এই যুগে এসে শেখে কি, যে প্রথমবার শেখে যে মানুষ মারা গেলে মানুষদের যে সমাধি দেওয়া হবে, তো সমাধিস্থ, মানুষের মৃত্যু হলে সমাধিস্থ করার নীতি। প্রথমে কিন্তু মানুষকে পোড়ানো হতো না, সিন্ধু যুগে বলো, সিন্ধু সভ্যতায় বলো, বৈদিক সিন্ধু সভ্যতায় মানুষকে কিন্তু পোড়ানো হতো না, মানুষদের কিন্তু কবরই দেওয়া হতো। এটা নয় যে হিন্দু মুসলিম কনসেপ্ট থেকে কবর দেওয়া বা পোড়ানো ব্যাপারটা এসছে সেরকম, সেটা কিন্তু পরে। প্রথমে কিন্তু এইসব যখন রিলিজিয়ানই ছিল না, তখন কিন্তু মানুষদেরকে কবরই দেওয়া হতো, ঠিক আছে? তো সমাধিস্থ করার নীতি তারা নিওলিথিক এজে এসে শিখেছিল। ওকে, প্রথমবার এই যুগে মানুষের ধান চাষ করা শুরু করে। যদিও আমরা দেখবো যে ধান চাষের ব্যবহার র্যাপিড ভাবে ছিল না, কিন্তু তবু ধান চাষের নিদর্শন প্রথম পাওয়া গিয়েছিল। ওকে, সেটা হবে ভারতের এলাহাবাদে। মনে রাখবে যে এলাহাবাদে প্রথম ধান চাষের নিদর্শন পাওয়া যায়। যদিও এটা র্যাপিড ছিল না, প্রচুর অর্থে ছিল না, কিছু কিছু জায়গায় এলাহাবাদের প্রোর্শনে আমাদের কিন্তু প্রথম ধান চাষের পদ্ধতি বা ধান চাষ আমরা পেয়ে থাকি। এটা কিন্তু নিওলিথিক এজে হয়েছিল। ওকে, এবার দেখো একটা মোস্ট ইম্পর্টেন্ট, এই প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক তিনটে যুগেরই নিদর্শন আমরা কোথায় পাই? কমনলি আমরা পেয়ে থাকি একটা জায়গা, সেটা হচ্ছে মধ্যপ্রদেশের একটা গুহা, তার নাম হচ্ছে ভীমবেটকা গুহা। খুব ইম্পর্টেন্ট, মধ্যপ্রদেশের ভীমবেটকা গুহা। এখানে আমরা তিনটে যুগেরই নিদর্শন পাই, প্যালিওলিথিক, মেসোলিথিক আর নিওলিথিক তিনটে যুগেরই নিদর্শন আমরা পেয়ে থাকি। কোন জায়গা? মধ্যপ্রদেশের ভীমবেটকা গুহা। দেখো, আশা করি প্রত্যেকে এটা ভালো করে মন দিয়ে জিনিসটা বুঝতে পেরেছো। বলো, কারো যদি কোনো ডাউট থাকে এর মধ্যে জিজ্ঞেস করো। কি স্যার, ভীম কি বললেন? ভীমবেটকা, এই তো পরিষ্কার করে আমি বড় করে লিখলাম, ভীমবেটকা। ওকে, মধ্যপ্রস্তর যুগে কি তখনও কি লোকজন মানে মানুষরা কি গুহায় থাকতো? এবার দেখো, গুহায় থাকলেও নিদর্শন গুলো তো সেখানে থাকবে। এবার দেখো, আজকে তুমি কোথায় আছো? তুমি পেন্ট হাউসে আছো, মানে একটা বড় পেন্ট হাউসে আছো, কিন্তু তার মানে এইটা কি যে কোনো লোক হচ্ছে এখন মানে মাটির বাড়িতে থাকে না? এটা কি, তাই তো? কি বলছি বুঝতে পারছো? তাহলে সবাই কি ঘরে চলে যাবে? অনেক লোক গুহাতে হ্যাঁ, থাকবে। এবার এখনো অনেক জায়গা আছে যেখানে মানুষ এখনো মানে কথা বলতেই পারে না। আমাদের এখন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এমন জায়গা আছে যেখানে মানুষ এখনো সভ্যই হয়নি। তারপরে সবাই তো একসাথে হবে না। এবার বোঝা গেছে কি বললাম? এবার দেখো, এই যে ভীমবেটকা গুহার এখানে যে গুহা চিত্র, অ্যাকচুয়ালি দেখে জানা গেছে কি সেই জায়গার বিভিন্ন গুহা চিত্র থেকে, গুহা চিত্র বলতে সেখানকার যারা লোক হতো তারা পিকচার বা ছবির মাধ্যমে লিখে রাখতো। একটা এরকম কিরকম ছবি আঁকতো, যে একটা এরকম লোকের ছবি আঁকলো, তারপরে একটা বর্ষার ছবি আঁকলো, তারপরে এরকম একটা কুকুরের ছবি এঁকে দিল বা কোনো একটা মহিষের ছবি এঁকে দিল। তাহলে দেখে আমরা এটাকে দেখে কি বুঝতে পারছি? এটাকে দেখে আমরা কি বুঝতে পারছি? কিছু বুঝতে পারছি না? বুঝতে পারছি না? স্বীকার করছে
একটা লোক শিকার করছে, বর্ষা দিয়ে শিকার করছে। তাহলে এই রকম জিনিস আমরা গুহা চিত্রে দেখতে পাই। ওকে, এই রকম প্রথমবার মধ্যপ্রদেশের ভীমবেটকা গুহার চিত্র আবিষ্কার করেছিল একজন, তার নাম ছিল ডক্টর বিষ্ণু ওয়াঙ্কার। ডক্টর বিষ্ণু ওয়াঙ্কার প্রথম এইরকম গুহা চিত্র আবিষ্কার করেছিল। কোথায়? ভীমবেটকা গুহাতে। এই জন্য ডক্টর বিষ্ণু ওয়াঙ্কারকে বলা হয় ফাদার অফ রক আর্ট, ফাদার অফ রক আর্ট ইন ইন্ডিয়া। ভারতের রক আর্টের জনক বলা হয়, ইন্ডিয়ান রক আর্টের জনক বলা হয় ডক্টর বিষ্ণু ওয়াঙ্কারকে। ওকে, আশা করি নোট ডাউন করেছো প্রত্যেকে। ডান প্রত্যেকের? ডক্টর বিষ্ণু ওয়াঙ্কার। হ্যাঁ স্যার। ওকে, দেখো এবার আমরা ডিসকাস করলাম যে এই তিনটে যুগে কি হয়, মানুষকে মানে আমাদের যুগগুলোকে ভাগ করা হয়ে থাকে। এই তিনটে যুগ ছাড়াও আমাদের আরো একটা যুগকে ভাগ করা হয়ে থাকে, যেটা এই তিনটে যুগের বাইরে, সেটাকে আমরা বলি চ্যালকোলিথিক যুগ। সেটাকে আমরা বলি চ্যালকোলিথিক যুগ, বা যেটাকে আমরা বলি তাম্রপ্রস্তর যুগ। চ্যালকোলিথিক যুগ বা যেটাকে আমরা বলি তাম্রপ্রস্তর যুগ। এবার এটা কিন্তু আলাদা করে কোনো প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক যুগ নয়। এটা হচ্ছে আমাদের নব্যপ্রস্তর যুগের শেষ অংশ। শেষের দিকে মানুষ কি করে, প্রথমবার পাথর ছেড়ে কোনো একটা মেটাল বা ধাতুর আবিষ্কার করতে শিখেছিল। এই জন্য মানুষের আবিষ্কার করা প্রথম ধাতু ছিল তামা। ওকে, এই তামা কথার অর্থ হচ্ছে চ্যালকো। সেই থেকে এই যুগের নাম হয়েছে চ্যালকোলিথিক যুগ বা তাম্রপ্রস্তর যুগ। তাহলে আমরা জানি মানুষের প্রথম আবিষ্কৃত ধাতু আমাদের তামা। ওকে, কিন্তু সমস্যা কি হলো, তামা হচ্ছে একটা হালকা ধাতু। তাহলে এই তামা দিয়ে আমরা অস্ত্র শস্ত্র বা ওয়েপন তৈরি করতে পারছি না। এই জন্য কি হলো, তামার সাথে কি হলো, টিন মেশানো হলো। টিন মিশে তৈরি করা হলো কি, ব্রোঞ্জ তৈরি করা হলো। এই জন্য আমরা চ্যালকোলিথিক এজকে আমরা ব্রোঞ্জ যুগও বলে থাকি। ওকে, তাহলে যেটা চ্যালকোলিথিক যুগ সেটাই তাম্রপ্রস্তর যুগ, সেটাই ব্রোঞ্জ যুগ। যেমন আমাদের অনেক নাম হয়ে থাকে, বিভিন্ন ডিফারেন্ট নাম হয়ে থাকে, সেরকম এই যুগেরও ডিফারেন্ট নাম আছে। যেটাই চ্যালকোলিথিক যুগ সেটাই তাম্রপ্রস্তর যুগ, সেটাই ব্রোঞ্জ যুগ। তাহলে এই যুগে তামার সাথে টিন মিশিয়ে তামাকে কি করা হলো, শক্ত করা হলো। তামাকে শক্ত করার জন্য তৈরি করা হলো ব্রোঞ্জ। এবং এই যুগে ব্রোঞ্জ দিয়েই সমস্ত অস্ত্র তৈরি করা হতো, কারণ তামা দিয়ে পসিবল নয়, এই ব্রোঞ্জ দিয়ে অস্ত্র তৈরি করা হলো। এই জন্য এটাকে আমরা ব্রোঞ্জ যুগও বলে থাকি। এবার এই যে তামা বললাম, তামা কিন্তু প্রথম আবিষ্কার ভারতে হয়নি। তামার প্রথম আবিষ্কার কিন্তু ভারতে হয়নি। তামার প্রথম আবিষ্কার হয়েছিল আমাদের ইরানে। ওকে, ইরানের সুমের অঞ্চলে। ইরানের একটা এরিয়া রয়েছে, সেটা হচ্ছে ইরানের সুমের অঞ্চলে প্রথম তামার আবিষ্কার হয়। তাহলে ইরান থেকে ভারতে কি করে এলো, সুমেরের সাথে আমাদের কি হতো, ট্রেড বা বাণিজ্য হতো। সেই বাণিজ্যের কারণে আমাদের তামা কি করে ভারতে এসে পৌঁছেছিল। বোঝা গেছে? তাহলে এইভাবে আমাদের তামা কি হয়, ভারতে এসে পৌঁছায়। তাহলে তামার প্রথম আবিষ্কার কিন্তু ইরানের সুমের অঞ্চলে হয়েছিল। আচ্ছা, এটা অনেক জায়গায় ইরান নয়, এটা ইরাক করবে, ঠিক আছে, একটু ভুল লিখলাম। ইরান, ইরাক লিখবে। এটা ইরাকের সুমের অঞ্চল, অ্যাকচুয়ালি ইরাকের মেসোপটেমিয়া, তো ইরাকের সুমের অঞ্চল একদম। দুটো জায়গা আছে, ইরাক ইরান হচ্ছে কাছাকাছি অবস্থিত, তো ইরাকের সুমের অঞ্চল করবে। আচ্ছা, তো এই চ্যালকোলিথিক যুগে মানুষ কি করেছিল, বিভিন্ন পশুকে পোষ্য মানিয়েছিল, যেগুলো আমাদের চলছিল। ওকে, ঠিক আছে। এবার এই যুগের আমাদের বলে প্রধান খাদ্য, তারা কি খেত, প্রধান খাদ্য কি ছিল এই যুগে? মনে রাখবে, প্রধান খাদ্য ছিল গম আর বার্লি, ধান কিন্তু নয়, কারণ ধানের ব্যবহার কিন্তু খুব কম ছিল। এবং যদি পরীক্ষায় বলে যে কোন কোন জিনিসের ব্যবহার তারা জানতো না,
অ্যান্সার কিন্তু আমাদের ধান হবে। তার কারণ কি, ধানের ব্যবহারটা খুবই লিমিটেড ছিল, দু একটা জায়গায় শুধু আমরা ধানের পেয়েছি। এই কারণে প্রধান খাদ্য আমরা কিন্তু বলবো গম এবং বার্লি। তাহলে প্রথম হবে কি, গম হবে ফার্স্ট প্রেফারেন্স, বার্লি হবে সেকেন্ড প্রেফারেন্স। পরীক্ষায় দিল যে চালকোলিথিক যুগে মানুষের প্রধান খাদ্য কি ছিল, অপশনে গম নেই বার্লি আছে, তখন আমরা বার্লি অ্যান্সার করব। অপশনে গম আছে, গম অ্যান্সার করব। অপশন যদি দুটোই থাকে তখন আমরা গম অ্যান্সার করব, বার্লি করব না। এই জন্য আমি দেখো প্রেফারেন্সে দিয়েছি। এই জন্য কম্পিটিটিভ যখন পড়তে আসবে তখন একটা জিনিস মাথায় রাখবে যে নাথিং ইজ ট্রু। ওকে, কোনো কিছু সত্যি এটাই যে হবে, এর উত্তর স্যার এটাই হবে, এই কথাটি কখনো ভাববে না। এইটি যদি ভেবে থাকো তাহলে এখানে তো প্রধান খাদ্য ছিল গম এবং বার্লি। চালকোলিথিক যুগের প্রধান ছিল গম এবং বার্লি। এবার এই যুগে মানুষ কি করে, যে প্রথম ইউজ করতে তারা কিন্তু যে ইট ব্যবহার করত, তারা কিন্তু পোড়া ইটের ব্যবহার জানতো না। তারা ইট ব্যবহার করতো কি, পোড়া ইট কিন্তু তারা ব্যবহার করতো না। ওকে, তারা কিন্তু পোড়া ইটের ব্যবহার করতো না। ওকে, তারা কিন্তু পোড়া ইটের ব্যবহার করতো না। তারা ব্যবহার কি করতো, কাঁচা ইটের ব্যবহার করতো। আচ্ছা, পোড়া ইট আর কাঁচা ইটের মধ্যে কি পার্থক্য বলো তো, পারবে বলতে কেউ? শুনতে পাচ্ছ প্রত্যেকে? পোড়া ইট মানে মাটিটাকে আবার আগুনে পোড়ানো হতো, আচ্ছা, আর কাঁচা ইট মানে? শুধু মাটিটাই শুকনো করে ব্যবহার করতো। আচ্ছা দেখো, যেটা আমাদের দেখো এখন হয়, যেটা আমরা ইট ইউজ করি, সেই আমরা যে লাল ইটটা ইউজ করি, লাল ইট কিভাবে হয়, মাটিটাকে কি করা হয়, আগুনে পুড়িয়ে ইট তৈরি করা হয়। আর যেগুলো আমরা সে কালো ইট ইউজ করি, কালো ইট যেগুলো ব্যবহার করি, সেগুলো কি আগুনে পোড়ানো হয়? সেগুলো রোদে শোকানো হয়। ব্যাপারটা বুঝলে? তাহলে সেইগুলোকে রোদে শোকানো যে ইট হয়ে থাকে, যে ইটগুলো রোদে শুকিয়ে তৈরি করা হয়, সেগুলোকে বলা হয় কাঁচা ইট। আর যেগুলো আগুনে পুড়িয়ে করা হয় সেগুলোকে পোড়া ইট বলা হয়। এবার মনে থাকবে? তাহলে এটা হচ্ছে কাঁচা ইট আর পোড়া ইটের মধ্যে পার্থক্য। এবার দেখো, যেটা আমি বলছিলাম যে এটা আমি বলছিলাম তারা কিন্তু পোড়া ইটের ব্যবহার করতো না, তারা ইউজ করতো কাঁচা ইটের, তারা ব্যবহার করতো। সেকেন্ড, আচ্ছা নেক্সট। তো এই সময় আমরা অলরেডি বলেছি তারা কি করতো, কবর দিত। তারা কিন্তু কবর দিত। ওকে, এবার দেখো এই যুগে একটা জিনিস মাথায় রাখবে যে, আচ্ছা এতটা অবধি আশা করি প্রত্যেকে নোট ডাউন করেছো, কমপ্লিট প্রত্যেকের এতটা? আচ্ছা, আচ্ছা, এবার দেখো আমি যে জিনিসটা একটু ডিসকাস করব, একটু প্রত্যেকে একটু ভালো করে এটা একটু নোট ডাউন করবে। ওকে, যে জিনিসটা হচ্ছে আমাদের প্রত্নতত্ত্ব কালের নির্ধারণ। প্রত্নতত্ত্ব কাল নির্ধারণ, ভালো করে বুঝবে কি জিনিসটা আমি বলছি। প্রত্নতত্ত্ব কাল নির্ধারণ মানেটা হচ্ছে যে কোনো জিনিসের বয়স নির্ধারণ করার জন্য কোন পদ্ধতিতে বা কি পদ্ধতি আমরা ইউজ করে কোনো পুরনো জিনিসের এজ বা বয়স নির্ধারণ করে থাকি। এটা বলবে হ্যাঁ স্যার আমি তো জানি, রেডিও কার্বন ডেটিং, যে একটু পড়েছো সে বলবে হ্যাঁ স্যার এটা তো জানি। তাহলে জানো, সেটা আমিও জানি, কেউ কেউ জানো, কিন্তু এটা শুধু জানলে হবে না, কারণ আমাদের আরও কিছু পদ্ধতিগুলো একটু জানতে হবে, অন্তত নামগুলো জানতে হবে। তো প্রথম পদ্ধতি সেটা হচ্ছে রেডিও কার্বন ডেটিং পদ্ধতি। রেডিও কার্বন ডেটিং পদ্ধতি। ওকে, পদ্ধতিটা কি আমি এক্সপ্লেন করব,
রেডিও কার্বন ডেটিং পদ্ধতি, এটা আমাদের প্রথম ফার্স্ট যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে রেডিও কার্বন ডেটিং পদ্ধতি। নেক্সট যে একটা পদ্ধতি রয়েছে, পরের যে পদ্ধতি রয়েছে সেটাকে আমাদের বলা হচ্ছে নেক্সট পদ্ধতি, সেটা লিখবে ডেনড্রোক্রোনোলজি। ডেনড্রোক্রোনোলজি। আর নাম্বার 3 লিখবে। কেন আমি জায়গাগুলো ফাঁক দিচ্ছি তার কারণ আছে, আমি বলছি, তাহলে সেটা বুঝতে পারবে। আরেকটা পদ্ধতি লিখবে যেটাকে বলা হয় ফিশন ট্র্যাকিং। ফিশন ট্র্যাকিং, FISSION, ফিশন ট্র্যাকিং, TRACKING, ফিশন ট্র্যাকিং। স্যার 2 নম্বরটা কি স্যার? ডেনড্রোক্রোনোলজি। ডেনড্রো, ডয়কার, ডেনড্রোক্রোনোলজি। ডেনড্রো, CHRONOLOGY, ডেনড্রোক্রোনোলজি। আর এটা হচ্ছে রেডিও কার্বন ডেটিং। দেখো, আশা করি তিনটের নাম প্রত্যেকে নোট ডাউন করেছো। দেখো, তিনটে নাম লেখা হলে বলো, তারপর আমি এক্সপ্লেন করব। ভালো করে নামগুলো আগে লেখো। স্যার হয়ে গেছে। হয়েছে? দেখো, এবার আমি তিনটে মেথড, তিনটে জিনিস কি সেটা সম্পর্কে আমি একটু বলছি। দেখো, আমাদের যে ছোটবেলায় আমরা পড়েছি, যখন পারমাণু অ্যাটমের স্ট্রাকচার পড়েছি, তখন আমরা জানি যে কার্বনকে লেখা হতো, কার্বনের কতগুলো প্রোটন থাকে, কতগুলো নিউট্রন থাকে, পড়েছি? দেখো, সব 9-10 পড়া সব ভুলে কাঁচকলা হয়ে গেছে, বুঝতে পারছো কি অবস্থা? কার্বনের থাকে 12টা ভর সংখ্যা, 6টা 12টা? প্রোটন সংখ্যা, মনে থাকে এগুলো? এটা মনে আছে? এই 12টা মানে কি, উপরে এটাকে ভর সংখ্যা, মানে এর মধ্যে প্রোটন থাকে আর নিউট্রন থাকে, আর নিচে এই যে 6 থাকে এটা হচ্ছে নাম্বার অফ প্রোটন। তার মানে 6টা প্রোটন থাকে, তাহলে নিউট্রন কতগুলো হচ্ছে? নিউট্রনও 6টা হচ্ছে, হচ্ছে না হচ্ছে না? 12 থেকে 6 বাদ দিলে কত হয়? 6টা হচ্ছে। তাহলে এটা হচ্ছে কার্বনের, এইভাবে কার্বন এইভাবে হয়ে থাকে, কার্বনের স্ট্রাকচার এরকম মেটালের হয়ে থাকে। এবার কার্বনের আমাদের এরকমও কিছু কার্বন দেখা যায় যেটা হচ্ছে C14-6, মানে তার 6টা থাকে প্রোটন আর 8টা থাকে নিউট্রন। তার মানে পরমাণুর মধ্যে কি হচ্ছে, ডিসব্যালেন্স তৈরি হচ্ছে। কারণ কি, প্রোটন আর নিউট্রন যদি সমসংখ্যক থাকে তাহলেই একমাত্র প্রোটনের মধ্যে স্টেবিলিটি থাকে। কিন্তু যদি কোনো প্রোটনের মধ্যে, কোনো নিউক্লিয়াসের মধ্যে যদি এই স্ট্রাকচার থাকে, মানে প্রোটন আর নিউট্রনের মধ্যে যদি অ্যাডজাস্টমেন্ট সংখ্যার পার্থক্য থাকে, তখন কি হয়, সেই পরমাণুর নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে নিউট্রন বেরিয়ে আসে। এই যে 6টার মধ্যে 2টো নিউট্রন কি হয়, বেরিয়ে আসে। এই পদ্ধতিকে বলা হয় রেডিও অ্যাক্টিভিটি। পড়েছি তেজস্ক্রিয়তা, জানি, নাম শুনেছি, রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। তাহলে এইটা হচ্ছে তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি। তাহলে এই তেজস্ক্রিয়তার কারণে কি হয়, এই কোনো একটা অ্যাটমের মধ্যে বা কোনো একটা পদার্থের মধ্যে কার্বনের পরিমাণ কমতে থাকে, মানে যতগুলো কার্বন থাকে ততগুলো কমতে থাকে। কারণ রেডিও অ্যাক্টিভিটির মধ্যে একটা জিনিস থাকে, সেটাকে আমরা হাফ লাইফ বলে থাকি, অর্ধায়ু বলে থাকি। একটু মনে পড়ছে কথাগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে যারা একটু পড়েছিলাম মনে থাকবে। আর এগুলোকে যদি স্যার বলুন এগুলো একটু ভালো করে বলুন, এগুলো আমার পক্ষে ভালো করে বলা সম্ভব নয়, কারণ এগুলো ফিজিক্সের কথা, আর এগুলো আমরা 9-10 পড়েছি। আর কেমিস্ট্রি তো আছে স্যার, এগুলো 11 ফিজিক্সে আছে, এগুলো আমি এখানে এক্সপ্লেন করতে পারবো না, হাফ লাইফ কি, হ্যান ত্যান কি। আমি শুধু কথাগুলো, টার্মগুলো বলতে পারি, এর বাইরে আমি কিন্তু এক্সপ্লেন অবশ্যই করব না। ওকে, তাহলে এগুলো নিজেদেরকে একটু জানতে হবে, বা গুগল করো, বা স্যার যদি ক্লাসে পড়ায় তখন দেখবে, বা নিজেরা 9-10 বই ঘাঁটবে, করতে হবে। ওকে, তো এই হাফ লাইফের কারণে কি হয়, কার্বনের পরিমাণ কমে যায়। এই রেডিও অ্যাক্টিভ যে কার্বন রয়েছে এর পরিমাণ কি হয়, কমে যায়। ফলে আমরা কোনো জিনিস যদি বহুদিন পরে বের করে থাকি, তাহলে তার মধ্যে এই C14 কার্বনের পরিমাণ থেকে আমরা বুঝতে পারি সেই বস্তুটা কত বছরের পুরানো। তাহলে কত বছরের পুরনো সেটা নির্ধারণ করার জন্য আমরা কি করি, রেডিও কার্বন ডেটিং পদ্ধতি ইউজ করি। কোনো প্রত্নতাত্ত্বিক বয়সের কোনো একটা জিনিসের তার প্রত্নতাত্ত্বিক এজ নির্ধারণ করে থাকি আমরা রেডিও কার্বন ডেটিং পদ্ধতির মাধ্যমে। আশা করি যতটা বুঝলাম ততটুকু বুঝতে পেরেছো।
এবার দেখো ডেন্ড্রোক্রোনোলজি ব্যাপারটা কি। এবার সমস্ত যে জিনিস রয়েছে তার মধ্যে কার্বন থাকবে এরকম কোনো ম্যান্ডেটরি নেই। কেন? কারণ সমস্ত জিনিসেই যে মানে কার্বন থাকবে সেটা কিন্তু নয়। যেমন কয়লাতে কার্বন আছে, ঠিক আছে, খনিজ তেলে কার্বন আছে, কিন্তু অনেক এরকম জিনিস রয়েছে পুরনো যার মধ্যে কার্বন নেই। তাহলে সেগুলোর আমরা বয়স নির্ধারণ করব কিভাবে? সেখানে তো আমাদের রেডিও কার্বন ডেটিং পদ্ধতিটা চলবে না। তখন সেই জন্য আমরা ইউজ করব ডেন্ড্রোক্রোনোলজি, মানে যে কার্বন ব্যতীত কোনো বস্তুর বয়স নির্ধারণ পদ্ধতি। বুঝতে পারলে প্রত্যেকে আশা করি? যে বস্তুর মধ্যে কার্বন নেই সেই ধরনের বস্তুর বয়স নির্ধারণের পদ্ধতি হচ্ছে ডেন্ড্রোক্রোনোলজি। আর ফিশন ট্র্যাকিংটা কি? ফিশন ট্র্যাকিংটা হচ্ছে যেগুলো আমাদের যে যেসব পাথরের মধ্যে খনিজ সম্পদ রয়েছে, পাথরের মধ্যে যেসব খনিজ সম্পদ রয়েছে তাদের বয়স নির্ধারণ। মানে কয়লা থেকে আমরা বুঝতে পারলাম, কিন্তু কিছু কিছু থাকে যে পাথরের মধ্যে খনিজ সম্পদ। কি হয় যে যখন আমাদের ভূমিকম্প হয় তখন নিচে এরকম পাথর থাকে, তার উপর এরকম গাছপালাগুলো পড়ে যায়, তার উপরে আবার পাথর চাপা পড়ে যায়। তাহলে এই জায়গায় যে খনিজটা তৈরি হয় এই জায়গায় আমাদের পাথরের মধ্যে খনিজ, এই জায়গায় যদি কোনো প্রাণী পড়ে যায়, কোনো যদি প্রাণী হয়তো পড়ে রইলো, তাহলে তার হচ্ছে ছাপ থেকে যায় সেখানে, সেটাকে কি বলা হয় বলো তো? পাথরের উপর ভেরি গুড, জীবাশ্ম বলা হয়। এই তো কিছু কিছু কেউ একটু পড়েছো, যারা এগুলো পড়েছো তারা কিন্তু অ্যান্সার দিতে পারছো। বাকিদের বলছি যারা এগুলো জানো না একটু কিন্তু পড়তে হবে নিজেদেরকে, কারণ যারা এগুলো বলতে পারছে তারা কিন্তু অলরেডি কিছুটা জানে। তাহলে তাদের সাথে যদি কম্পিট করতে হয়, বাকিদের বলছি টাইম দিতে শেখো, টাইম দাও প্রত্যেককে। দেখো সবাই একই রকমের হবে না, আমিও জানি, কিন্তু ফাঁকিবাজি প্লিজ করো না। কারণ দেখো অন্যান্য যেখানেই পড়তে যাও সেখানে তোমাকে সুন্দর করে সব দিয়ে দেবে, ঠিক আছে? অনেকে যাই হোক, সেটা নিয়ে আমি কিছু বলছি না। যেখানে দেখবে যে খুব ভালো জিনিস পেয়ে যাচ্ছ সব কিছু জিনিস, সেখানে জানবে পড়াশোনাটা খুব কমই হয়। আমি বলে দিচ্ছি, তোমাদের বাস্তব কথা বলে দিচ্ছি। যদি কষ্ট করে না পড়ো, ভাবো সব কিছু রেডিমেড খাবো, সুন্দর ভালো জিনিস, পড়াশুনো কিন্তু হবে না। হ্যাঁ, হয়তো সার্ভিসটা ভালো পেয়ে যাবে, কিন্তু পড়াশুনো করতে গেলে কিন্তু একটু কষ্ট করেই পড়তে হবে। কষ্ট না করলে কোনো জিনিস মাথায় ঢুকবে না, এটা মাথায় রাখবে। তো পাথরের মধ্যে কোনো জিনিসের বয়সের নির্ধারণের জন্য যে পদ্ধতি, সেটাকে আমরা বলি ফিশন ট্র্যাকিং। দেখো এতটা অবধি আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ক্লিয়ার প্রত্যেকে? বলো, নোট ডাউন করেছো? হ্যাঁ স্যার। ওকে, ওকে। এবার দেখো বর্তমানে কি হয়, যে এই পদ্ধতিগুলো ছাড়াও বর্তমানে যে পদ্ধতির সাহায্যে আমরা বয়স নির্ধারণ করে থাকি সেটা হচ্ছে ইউরিয়াম আর থোরিয়াম পদ্ধতি। এটা আমি আলাদা করে লিখছি, এরকম পদ্ধতির মধ্যে লিখছি না, বিকজ ইট ইজ টু মডার্ন, যেটা আমাদের বইতেও এখনো সেভাবে মেনশন করা হয়নি, জাস্ট নাম দিয়েই রেখে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে ইউরিয়াম থোরিয়াম পদ্ধতি। এই ইউরিয়াম থোরিয়াম পদ্ধতি কি? ইউরিয়াম যে পদ্ধতি, ইউরিয়াম না, ইউরেনিয়াম, কথাটা বললাম, ইউরেনিয়াম থোরিয়াম, এগুলো কি? এগুলো আমাদের ভারী ধাতু হয়, যেগুলো আমাদের পরমাণু বোম থেকে শুরু করে পারমাণবিক বিদ্যুৎ, সেগুলোতে তৈরি করতে ইউরেনিয়াম ধাতু ব্যবহার করা হয়। বর্তমানে এই যে রেডিও অ্যাক্টিভ ইউরেনিয়াম আর থোরিয়ামকে ব্যবহার করা হচ্ছে এই প্রত্নতাত্ত্বিক এজের বা বয়স নির্ধারণের জন্য। সেটা হচ্ছে ইউরিয়াম থোরিয়াম পদ্ধতি, যেটাকে আমাদের ইংলিশে বলা হয় UTH। আমি ইংলিশটা লিখে রাখছি, U- দিয়ে TH পদ্ধতি, UTH পদ্ধতি। দেখো এতটা আশা করি প্রত্যেকে নোট ডাউন কমপ্লিট করেছো। ডান প্রত্যেকের? হ্যাঁ স্যার। ওকে, লাস্ট অফ অল, আজকের লাস্ট টপিক যেটা নিয়ে আমি আজকের ক্লাস টোটালি শেষ করব, সেটা হচ্ছে আমাদের যে আদিম মানুষ রয়েছে। আমাদের তো মানুষ প্রথমেই যে মানুষ হয়ে গেছে সেটা তো নয়, তাহলে আমাদের প্রথমে আদিম মানুষ ছিল। সেই আদিম মানুষের যে রূপান্তর, কিভাবে রূপান্তরিত হয়েছে, কি কি নামে রূপান্তরিত হয়েছে, সেই নামগুলো বলবো। এখানে ছবি দেখিয়ে, স্লাইড দেখিয়ে বাচ্চাদের মতো অবশ্যই আমি পড়াবো না। বলবো স্যার সেগুলো পড়ালে খুব ভালো লাগতো। হ্যাঁ, ভালো তো লাগতোই, খুব ভালো লাগতো সেগুলো, কিন্তু ওই রকম ভালো লাগিয়ে লাভ নেই, কারণ ওই রকম ভালো লাগানোর জন্য অত টাইম নেই আর অত জেনে লাভও নেই, ঠিক আছে? যেগুলো পড়ছি, যেগুলো পড়াবো, জাস্ট অ্যাজ এ কন্টেন্ট পড়বে,
দ্যাট ইজ এনাফ। টাইম নষ্ট করে স্লাইড দেখিয়ে সুন্দর করে বুঝিয়ে এত বোঝার কোনো দরকার নেই। আগেই বলছি, এখানে এক্সপেক্ট করো না যে ইতিহাস একদম সেই বাচ্চাদের মতো স্যার পড়ালে খুব ভালো লাগবে, অনেকেই পড়ায়, বাচ্চাদের মতো পড়া ইতিহাস ভেবো না, এখানে ইনফরমেটিভ পড়াতে হবে। আমি প্রথমেই বলছি আমার কথা একটু রাফ লাগবে, কানে একটু লাগবে বলছি, কিন্তু একটু যদি রাফ ভাবে না পড়ো এই জায়গায় কিন্তু কমপ্লিট করতে পারবে না, প্রত্যেককেই আমি ওয়ার্ন করছি। প্রথম দেখো, আদিম মানুষের যে রূপান্তরে প্রথম নামটা লিখে রাখবে অস্ট্রালোপিথেকাস। অস্ট্রালোপিথেকাস, অ দন্তেশ্বর টয় রফলা আকার, লয়কার, পয় হস্যই থয়কার কয়াকার দন্তেশ, অস্ট্রালোপিথেকাস। নাম্বার 2 আমি বলে দিচ্ছি, এদের সম্পর্কে আমি বলে দিচ্ছি। নাম্বার 2 লিখবে হোমো হাবিলিস, হোমো হাবিলিস। নাম্বার 3 হোমো ইরেক্টাস, হোমো ইরেক্টাস। আর নাম্বার 4 আমাদের বর্তমান কি, বর্তমান নাম কি, বিজ্ঞানসম্মত নাম হোমো সেপিয়েন্স। হোমো Homo সেপিয়েন্স, হোমো সেপিয়েন্স। দেখো এই 4টে প্রজাতি রয়েছে আমাদের প্রথম থেকে আমাদের এসেছে। প্রথমে ছিল অস্ট্রালোপিথেকাস, নাম্বার 2 হোমো হাবিলিস, নাম্বার 2 যেটা বললাম হোমো হাবিলিস, নাম্বার 3 হোমো ইরেক্টাস, আর নাম্বার 4 হোমো সেপিয়েন্স। আমি শুধু এদের সম্পর্কে আমি 2-4টে কথা বলে দিচ্ছি, দ্যাট ইজ এনাফ, এর বাইরে খুব বেশি জানার প্রয়োজন নেই। এদের উৎপত্তি হয়েছিল প্রথম, সেটা হচ্ছে আমাদের 40 থেকে 30 লক্ষ বছর আগে। 40 থেকে 30 লক্ষ বছর আগে এদের উদ্ভব হয়, মানে প্রাচীন প্রস্তর যুগের প্রথমে এরা অস্ট্রালোপিথেকাস বলতো। এরা কি করতো, দু পায়ে ভর দিয়ে কোনো রকমে দাঁড়াতে পারতো, মানে যে এপ ছিল, এপের পরবর্তী প্রজন্ম এটা ছিল, মানে মানুষের যে পা দেওয়া তার প্রথম স্টেজ ছিল অস্ট্রালোপিথেকাস। এরা কিন্তু দু পায়ে ভর দিয়ে কোনো রকমে দাঁড়াতে পারতো। এরপর হচ্ছে হোমো হাবিলিস, যেটা আমাদের অ্যাপ্রক্সলি 26 থেকে 17 লক্ষ বছর আগে হোমো হাবিলিস ছিল, মানে যেটাও আমাদের কিন্তু প্যালিওলিথিক এজের মধ্যে অবস্থিত ছিল, মানে প্রাচীন প্রস্তর যুগে মাঝামাঝি সময়, যেটা প্রাচীন প্রস্তর যুগের মাঝামাঝি সময়, প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ নয় কিন্তু প্রাচীন প্রস্তর যুগের মাঝামাঝি সময় এরা ছিল। এরা কি করতে পারতো, হাঁটতে পারতো, এরা দল বেঁধে বাস করত, ঠিক আছে, এরা দল বেঁধে বাস করত। দু একটা পয়েন্ট আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। কাঁচা ফলমূল, এরা প্রথম যে পাথরকে অস্ত্র হিসাবে ব্যবহার করত, পাথরকে যে অস্ত্র হিসেবে ব্যবহার করতো আমরা দেখেছি প্যালিওলিথিক এজে, এরা প্রথম পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। তাহলে প্রথমে যারা ছিল অস্ট্রোপিথেকাস তারা কিন্তু ব্যবহার করতে জানতো না, তারা জাস্ট দাঁড়াতে পারতো। তাহলে পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করে কারা, হোমো হাবিলিস। দেখো এমসিকিউ বুঝতে পারছি যে এমসিকিউ আমাদের কিভাবে আসবে, আশা করি আইডিয়া করতে পারছো কিভাবে আমাদের পড়তে হবে। হোমো ইরেক্টাস যেটা ছিল অ্যাপ্রক্সিমেটলি আমাদের 30 থেকে 3.5 লক্ষ বছর, এটা 17 থেকে 30 যাই হোক করবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। মানে এটা আমাদের প্রাচীন প্রস্তর যুগের শেষ টাইমের দিকে, একদম শেষ সময়ের দিকে, মানে যখন মানুষ অলরেডি হোমোসেপিয়েন্সের আগের ফেজে পৌঁছে স্যার আপনি तो তো 20 লিখছেন, 20 থেকে 35। আরে লেখো না, কোনো সমস্যা নেই। আচ্ছা তোমাদের একটু একটু মানে ভালোর জন্য আমি বলে দিচ্ছি, এটাকে 20 করে দাও, কোনো সমস্যা নেই। এগুলো নিয়ে কোনো মাথা ঘামানোর কোনো দরকার নেই, মোটামুটি একটা টাইম লাইন পাচ্ছ, দ্যাটস এনাফ। এখানে তোমাকে ডাইরেক্ট এইভাবে কোশ্চেন দেবে না যে কত 20 থেকে 22, 20 থেকে 26, এইভাবে কোশ্চেন দেবে না। মোটামুটি একটা 10 ইয়ার্সের গ্যাপ পাচ্ছ তো, দ্যাটস এনাফ। বোঝাতে পারলাম কি বলছি? এখানে এক্স্যাক্টলি সাল ওইভাবে পড়ার কোনো দরকার নেই, বুঝতেও পারবে না। তাহলে এই হোমো ইরেক্টাসের কথা বললাম, এরা প্রথম কি হয়েছিল, আগুনের ব্যবহার জানে, এরা প্রথম আগুনের ব্যবহার শেখে, এরা প্রথম আগুনের ব্যবহার করে, এইভাবে মনে রাখবে, এই জন্য আমি মেনশন করছি। আর এরাই প্রথম ইউজ করেছিল হাত কুঠার, এটা কিন্তু হোমোসেপিয়েন্স নয়, কিন্তু আমি হোমো ইরেক্টাসের কথাই বলছি। এরা হাত কুঠার ব্যবহার করে, আমি বললাম অস্ত্র ছিল হাত কুঠার, এরা কিন্তু হোমো ইরেক্টাসের মধ্যে পড়ছে। দেখো আশা করি প্রত্যেকে নোট ডাউন ঠিকঠাক করেছো, ওকে। আর লাস্ট আমাদের হোমোসেপিয়েন্স, একদম শেষ সময়ে যে হোমোসেপিয়েন্স ছিল
সেটা আমাদের টাইম পিরিয়ড ছিল আমাদের বর্তমানে 2.5 লাখ 2.3 লাখ 2.5 লক্ষ বছর থেকে বর্তমান। আমরা বর্তমানে হোমোসেপিয়েন্সের পর্যায়ের মধ্যেই রয়েছি। এই টাইমের মধ্যে আমাদের বর্তমানে আমরা হোমোসেপিয়েন্সের মধ্যে রয়েছি। তো হোমোসেপিয়েন্সের মধ্যে আর নতুন করে কিছু বলার নেই। এরা প্রথম হচ্ছে কাপড়, মানে যে আমরা যে বর্তমানে যে কাপড় পরতে শিখেছি, কাপড়ের ব্যবহার জানে। মানে প্রথমে কাপড় হিসেবে কি পরতো তারা? গাছের পাতা। গাছের ছাল। প্রথমে গাছের পাতা ছিল, তারপর গাছের ছাল হয়েছে। ওকে, প্রথমে গাছের পাতা, তারপর কিন্তু গাছের ছাল হয়েছে। তাহলে এখান থেকে তারা মাইক্রোলিথ যেরকম আমরা পড়েছি সেগুলোর ব্যবহার শিখে এক্সেট্রা এক্সেট্রা। দেখো, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো আমাদের কিভাবে পড়তে হবে। আইডিয়া পেলে আমাদের পড়াটা কেমন ভাবে পড়তে হবে।